দুটো ছেলেমেয়ে নিয়ে ব্যস্ত রাস্তা এক কোণায় গিয়ে হেঁটে যাচ্ছে আরিফ। চৌধুরীর বাড়ি থেকে বেরিয়ে এসেছে বেশ অনেকক্ষণ হলো। গোটা ঢাকা শহরে আনাচে কানাচে আকবর আদ্রিতার বিয়ের কথা শোনা যাচ্ছে। আরিফ হাসে একটু। মনে পড়ে আদ্রিতার ছোটবেলার ঘটনা, কত সুন্দর পরিবার ছিল তাদের। বর্ষা জান প্রাণ দিয়ে ভালোবাসত তাকে। আরিফের মনে আছে ইমার সঙ্গে প্রথম সম্পর্ক শুরু হলো, তখন বর্ষা অতিরিক্ত কল করে বলে ফোন বন্ধ করে রাখত। বাসা আসার পরে কোনো প্রশ্ন করতো না বর্ষা, বরং পাওয়ার ব্যাংক কিনে দিত। বাসা থেকে বের হওয়ার সময় ফোন চার্জ দিয়ে দিত। তার ধারণার চার্জ না থাকার ফোন বন্ধ হয়ে যায়। সেই সরল মেয়েটিকে ঠকিয়েছিল আরিফ। বর্ষা যেই দিন মারা গেল সেই দিন আরিফের হাত ধরে শেষবারে বলেছিল, তোমাকে ঘৃণা করার আগে আমার মৃত্যু হোক। আল্লাহ শুনে নিল বর্ষার কথা, মৃত্যু উপহার দিল তাকে। আরিফের চোখ দুটো ভিজে উঠে পুনরায় কথা ভাবতে ভাবতে সে বিড়বিড় করে বলে উঠল, মানুষকে ঠকিয়ে মানুষ কখনোই ভালো থাকতে পারে না। তোমাকে ঠকিয়ে আমি ভালো থাকতে পারিনি বর্ষা। সব ছিল আমার, তবুও দিন শেষে অদ্ভুত এক যন্ত্রণায় ঘুমাতে দিত না। আমি বেইমানি না করলে আজকে আমাদের সুন্দর একটা সংসার থাকতো। তুমি আমি মিলে আমাদের ছোট্ট পরিটাকে বড় করতে পারতাম। আমার জন্য কিচ্ছু হলো না। তোমাদের দুটো জীবন আমি নষ্ট করে দিয়েছি। আমি আমার পরিটাকে বাকিটা শেষ করতে পারে না আরিফ। তার আগে কোথাও থেকে একটা জ্বলন্ত বাস এসে ধাক্কা মেরে দেয় তাকে। সুযোগ বুঝে দুটো বাচ্চাকে দূরে ঠেলে দিয়েছিল তিনি। হয়তো নিজেকে বাঁচাতে পারবেন, কিন্তু তার ইচ্ছে করল না। মুহূর্তের মধ্যে তার নিথর দেহখানা পিচঢালা রাস্তায় গড়িয়ে পড়ে রক্তে চারদিক লাল হয়ে যায়। চারিপাশে মানুষজন ছুটে আসে। বাচ্চা দুটো হাউমাউ করে কাঁদে বাবার হাত ধরে। হয়তো তারা বুঝে গিয়েছে আজ থেকে তার এটিম হয়ে গেল। আরিফ রক্তাক্ত হাত দ্বারা বাচ্চা দুটো মাথা হাত বুলিয়ে দেয়। শেষবারের মতো ক্লান্ত ঠোঁট নামিয়ে বলে, আমায় ক্ষমা করে দিও। আমি পারলাম না তোমাদের কেউকে সুন্দর একটা জীবন দিতে। এই পৃথিবী থেকে ব্যর্থ বাবা আমি, যে তার 3টে সন্তানদের দুনিয়ায় এনে প্রযোগ যন্ত্রণা উপভোগ করালো। বিয়ের কার্যক্রম শেষ। আকবর চাচ্ছে এখন মা আদ্রিতা এবং তার বন্ধুদের নিয়ে সুইজারল্যান্ড ব্যাক করবে, কিন্তু আদ্রিতা আর সিয়াম বেঁকে বসছেন। তারা আজকে কিছুতেই যাবে না। দুজন দুজনার দিকে তাকিয়ে কিছু ইশারা করে চলছে অনবরত। চতুর আকবর ঠিক বুঝতে পারেন কোনো একটা ঘাপলা চলছে। আমানও একটু একটু আঁচ করতে পেরেছে। ইভানও আহাত সাথে বাসর সাজাচ্ছে। তাদের দুজনের বক্তব্য, আকবর তাসনিন ডিফারেন্ট, তার বাসরটা ডিফারেন্ট হওয়া উচিত। রুমে তো সবাই বাসর করে, আকবর না হয় ছাদে করল। সুন্দর একখানা খাট, চারিপাশে সাদা পর্দা দিয়ে ছোট ঘর বানানো, মাথার উপর বিশাল আকার, যেখানে জলজল করছে হাজারখানা তারা, আর তাদের সঙ্গ দিচ্ছে থালার মতো বিশাল চাঁদ। গোটা ছাদখানা কালো এবং লাল গোলাপ দ্বারা ডেকোরেশন করা হয়েছে। একটু বেশি সুন্দর দেখাচ্ছে যেন। আদ্রিতা এসব দেখে খুশি হয়, তবে খুশি নয় আকবর। ইতিমধ্যে চোখ মুখ কুচকে কয়েকবার বলে ফেলল, হোয়াট দ্য ফেল। এই মুহূর্তে আদ্রিতা সাদা রঙের একখানা শাড়ি পরেছে, সাথে ম্যাচিং জুয়েলারি। সিয়াম বড্ড চিন্তিত। সে ছোট ছোট নয়নে আদ্রিতার দিকে তাকিয়ে আছে। এই তো খানিকক্ষণ আগেই আকবর আর আদ্রিতার বিয়ের কার্যক্রম শেষ হলো। এখন আদ্রিতা সিয়ামকে একটা নির্জন জায়গা নিয়ে বলল, সিয়াম ভাইয়া বিয়ে করবেন? বিয়ে পাগল সিয়াম কোনো দিকে চিন্তা ভাবনা না করে ফট করে বলে উঠল, বিয়ে করার জন্য তো বেঁচে আছি, না হলে কবে মরে যেতাম। ঠিক আছে, তাহলে আমার প্ল্যানিং শুনুন। আজকে রাতে আপনার ইশারার বিয়ে দিব, কিন্তু কিভাবে? সুযোগ বুঝে আপনি ইশারাকে নিয়ে একটা কক্ষে ঢুকে পড়বেন। আমি গিয়ে বাইরে থেকে দরজা লক করে দেব। আপনি একটুখানি ভয় দেখাবেন ইশারাকে, যাতে চিৎকার করে। তারপর আমি মানুষ জড়ো করব। ব্যাস হয়ে গেল, বাকিটা তারাই করে ফেলবে। সিয়ামের চোখ দুটো বড় বড় হয়ে যায়। বিয়ে করা এত সহজ? একটা মেয়েকে ধরে নিয়ে একটু ভয় দেখালে বিয়ে দিয়ে দেয়? বাংলাদেশে তুমি জিন্দাবাদ। ওরে আমার জন্মভূমি, তুমি বড্ড ভালো। আমার আধার মাখা জীবনটারে তুমি করে দিলে আলো। পাবো একটা সুন্দরী বউ, রাতে হবে বাসর। বাংলাদেশে তোমাকে নিয়ে জমিয়ে দেব আমি কবিতার আসর। এমন মুহূর্তে সিয়ামকে কবিতা আবৃত্তি করতে শুনে বিরক্ত হলো আদ্রিতা। ধমকেশ্বর বলল, পারবেন কি? সিয়াম নিজের কলার ঠিক করে বলে, অবশ্যই পারবো। এটা কোনো ব্যাপার হলো?
তখনই আকবর এবং আমান চলে আসে সেখানে। আকবর কপাল কুঁচকে বলে, কি প্ল্যানিং করেছিস তোরা? চমকে ওঠে দুজন। সিয়াম ক্যামলাবাঁকা হাসি দিয়ে বলে, প্ল্যানিং আবার কি? হোয়াট ইজ প্ল্যানিং? এটা খা না মাথায় দেয়। আমি তো কোনোদিনও খেলাম না। এ মা, আমাকে 2 টাকা প্ল্যানিং কিনে এনে দাও তো। বিরক্ত হয় বোধ হয় আকবর। চোখ মুখ কুঁচকে বলে, আমাদের ব্যাক করতে হবে। সিয়াম সব কিছু রেডি কর। আদ্রিতার সিয়াম একসঙ্গে বলে উঠল, আমরা আজকে কিছুতেই যাব না, কোনো মতেই যাব না, জোর করলেও যাব না। আমরা এক কথার মানুষ। তারপর থেকে কোনো মতেই রাজি করানো যায়নি বলদকে। শেষ মুহূর্তে আতিয়া আকবরকে বুঝিয়ে বলে, ছেড়ে দে আব্বা, আমরা কালকে যাব। মায়ের কথা মেনে নেয় আকবর। এখন রাত 12টা বেজে 8 মিনিট। আকবর ল্যাপটপের স্ক্রিনে গভীর মনোযোগ দিয়ে কিছু একটা করে চলছে। আমান, ইভান, আহাদ পাশে বসে অনবরত বলেই চলছে, ভাই রাত কিন্তু চলে যাচ্ছে, বাসর করবি কখন? ফুলগুলো তোদের জন্য অপেক্ষা করছে। আহাদের কথার জবাবে আকবর বলে, ডোন্ট ডিস্টার্ব, ইম্পর্টেন্ট করছি। আমান গালে হাত দিয়ে বলে, বাসরের থেকে ইম্পর্টেন্ট কাজ আছে? বাই দ্য ওয়ে, সিয়াম কই? আকবরের হাত থেমে যায়। সত্যি তো, সিয়াম কই? তোরা ওই বলদকে খোঁজ গিয়ে থিঙ্ক কিছু একটা প্ল্যানিং করেছে ও আর পাখি মিলে। সঙ্গে সঙ্গে আমার আহাত ইভান দাঁড়িয়ে পড়ে, বড় বড় পা ফেলে ছোট সিয়ামকে খোঁজে। আব্বার ল্যাপটপে শাটার বন্ধ করে ওদের পিছু পিছু যায়। ইশারা এক কোনায় দাঁড়িয়েছিল, তার মনটা বোধহয় একটু খারাপ। সিয়ামের কাছে গিয়ে বলে, এ বাবা, তোমাকে এমন দেখাচ্ছে কেন? মনে হচ্ছে অসুস্থ। তোমার তো রেস্টের প্রয়োজন। যখন তখন মাথা ঘুরে পড়ে যাবা। এসো এসো, তোমার জন্য আমি একটা রুম ক্লিন করে রেখেছি, চলো রেস্ট নেবে। বলে ইশারা হাতখানা ধরে টানতে টানতে তাকে নিয়ে যেতে থাকে। সত্যি সত্যি একটা কক্ষের মধ্যে ঢুকে দরজাটা ভিড়িয়ে দেয়। ইশারাকে বিছানায় বসিয়ে বলে, শুয়ে পড়ো, একটু পর তোমাকে বিয়ে হবে। আদ্রিতা বাইরে থেকে দরজাখানা বন্ধ করে দেয়।